আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দীর্ঘদিন পরে বেশ ভালো একটা বাজারের মধ্য দিয়ে আজকে আমরা সমাপ্তি দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের। এবং দিন শেষে যদি আমি একটু বলি যে ডিএসসির প্রধান সূচকটি ১.৭০% বেড়েছে এবং সংখ্যায় যদি এটি বলি যে প্রায় ৮৪ পয়েন্টের বেশি দর বেড়েছে ডিএসসির প্রধান সূচকটি এবং ৫,০০০ পয়েন্ট অতিক্রম করেছে আজকে দীর্ঘদিন পরে। তো বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা একটু ইন্ডেক্সগুলোর অবস্থান দেখে আসি যে দিন শেষে কোন অবস্থানে রয়েছে ডিএসসির প্রধান সূচক। আপনারা দেখতে পাচ্ছেন যে ৭৬ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,০৩৫ পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ৩১২টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে। সেখানে দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন ২৮টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৯টি। টার্নওভার ছাড়িয়েছে, সেটাও বেশ ভালো একটা গতির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা। প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে আজকে দিন শেষে। ৪৭৪ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি যদি একটু সেক্টর ওয়াইজ লেনদেনের চিত্র বলি সেক্ষেত্রে আমি একটু বলে নিই যে আজকে বেশ কয়েকটি সেক্টর রয়েছে যাদের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। তাদের মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, টেলিকম সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, ট্রাভেল সেক্টর এবং জুট সেক্টর। এই সেক্টরগুলোতে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে তাদের মধ্যে আজকে প্রথমেই রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটিতে মোট লেনদেনের ১৯.৮৮%, প্রায় ২০%-এর মতো লেনদেন হয়েছে এবং যা টাকার অঙ্কের ৯০ কোটি টাকারও বেশি। ব্যাংকিং সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, ১৫%-এর মতো লেনদেন হয়েছে মোট লেনদেনের। ৬৮ কোটি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এই সেক্টরটিতে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ১৩.৭৮% লেনদেন করেছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে ৬৩ কোটি টাকারও বেশি। তো দর্শক, ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ওকে, আপনি বোধহয় শুনছিলেন আজকে বেশ কিছুদিন পরে বাজারের বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। ১.৭% মতো দর বেড়েছে ডিএসসির প্রধান সূচক এবং টার্নওভারও বেশ ভালো একটা গতি ছিল দিন শেষেও। তো পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? জি, আমরা এর আগেও একাধিক প্রোগ্রামে বলেছি এবং অনেক বিশ্লেষকই বলেছেন, দেখেন আমাদের যে নির্বাচনী হাওয়া লেগেছে, রাজনৈতিক পট পরিবর্তনের যে বিষয়টা সামনে আসছে, যে একটা নির্বাচিত সরকার সামনে ক্ষমতায় আসবে বলে সবাই আমরা প্রত্যাশা করছি। তো আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল তাদের মাধ্যমে যে টোটাল পরিবর্তনগুলো আমরা দেখতে চেষ্টা করেছিলাম, সেই পরিবর্তনটা বাজারে খুব ভালোভাবে হয়তো অ্যাকসেপ্ট হয়নি বা বাজারের রিয়াকশনটা ভালো ছিল না। তাছাড়া একটা অনির্বাচিত সরকারের হাতে দেশের অর্থনীতির ওভারঅল ব্যবস্থার উপরেও বিনিয়োগকারীরা খুব হয়তো আস্থা রাখতে পারতেছিলেন না। কিন্তু নির্বাচনী এই যে হাওয়াটা লেগেছে এবং হাওয়াটাতে আমার মনে হচ্ছে যে সেই হাওয়াটা পুঁজিবাজারেও লেগেছে এবং সামনে এই ভালো দিক আমরা দেখতে পাবো। সবাই সেটাই প্রত্যাশা করতেছিলেন যে নতুন নির্বাচিত সরকার আসবে এবং পুঁজিবাজারে তার হাওয়া লাগবে, ভালো দিক আসবে। আমাদের যেসব শেয়ারগুলো দাম হারিয়ে একদম তলানিতে পৌঁছাইছে সেগুলো একটা ভালো অবস্থান আসবে। বিনিয়োগকারীরা মোটামুটি এটার প্রত্যাশায় ছিলেন এবং সেই প্রত্যাশার দিকেই আগাচ্ছে বলে আমার মনে হচ্ছে। জি, আমরা আশা করছি সেই প্রত্যাশা অনুযায়ী আগাবে, কিন্তু এই ধারাবাহিকতা আসলে কতদিন থাকবে? আরেকটা বিষয় আমরা দেখি যে বাজার একদিন যদি উঠে তারপরে ২ থেকে ৩ দিন আবার পড়তে থাকে বাজার। এই যে বাজারের যে উঠছে এখন, এই ধারাবাহিকতা আসলে চলতে দেওয়া উচিত কিনা বাজারের মতো করে? আপনি যথার্থ বলেছেন যে একটা পুঁজিবাজারে আসলে যখন এরকম ম্যাটার গুলো ঘটে, অর্থাৎ দীর্ঘদিন ধরে পুঁজিবাজারটা পতনের দিকে থাকে, তখন পতনের ধারা থেকে তাকে আবার ঊর্ধ্বমুখী ধারাতে ফিরে আসতে গেলে একদিন শেয়ারের দাম বাড়লে পরবর্তী দিনে আবার কিছুটা কমে যায় বিক্রি চাপে। কারণ বিনিয়োগকারীরা যারা আসলে হতাশাগ্রস্ত হয়ে বাজার ছাড়ার চিন্তা করে, তারা একটু দাম বাড়লে শেয়ার বিক্রির প্রেশারটা বাড়িয়ে দেয়। তো ইনিশিয়ালি এই যে কার্যক্রমটা বাজারকে একটু সহ্য করে নিতে কয়েকটা কার্য দিবস যায় এবং কয়েকটা কার্য দিবসে যখন কন্টিনিউয়াসলি এই ঊর্ধ্বমুখী প্রবণতাটা থাকে, তখন বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা খুবই মজবুত হয় এবং মজবুত হলে তখন বিনিয়োগকারীরা আবারও মার্কেটে তখন স্থিতি অবস্থায় আসে, তাদের শেয়ার ধরে রাখতে চেষ্টা করে, বাজারে অবস্থা দেখতে চেষ্টা করে এবং সামনে ভালো আরো মূল্য পাবে সেই প্রত্যাশায় আস্তে আস্তে আসে, নতুন বিনিয়োগকারী বাজারে আসে। সবকিছু মিলে বাজারে আসলে ইতিবাচক ধারা যখন আসে তখন সেটা খুব ইতিবাচক হয়ে দেখা যায়। নেতিবাচক দেখার থেকে ইতিবাচক ধারায় আসতে গেলে মাঝখানে এই ট্রানজিশন পিরিয়ডটা তখন একটু কষ্ট দেয়, একটু দোতান্ন অবস্থায় থাকে। আমাদের উচিত যারা বিনিয়োগকারী আছি তাদের এই জায়গাগুলোতে খুব সতর্ক হওয়া
এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা যেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ না করে বাজারকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকাটা রাখা দরকার সেই ভূমিকাটা তারা রাখে। জি, আমি আপনার এই বিষয়টা নিয়ে একটু আসবো, তার আগে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে শেয়ার বাজার, আমার কাছে একটা প্রতিবেদন আছে, সেটা হচ্ছে শেয়ার বাজারের সর্বনিম্ন রাজস্ব আদায় হয়েছে এবছর। আমি যদি একটু বলি যে এবছর রাজস্ব আদায় হয়েছে 112 কোটি টাকা, যা গত বছরে ছিল 153 কোটি টাকার মতো। রাজস্ব আদায় কমেছে 41 কোটি টাকা। এটার পেছনে কি কি কারণ থাকতে পারে? রাজস্ব যে আয়টা আসে সে আয়ের একটা পার্ট আছে যে শেয়ার বাজারে টোটাল যে ট্রানজেকশন হয় এই ট্রানজেকশন থেকে একটা করের টাকা সরকার পেয়ে থাকে। তো ট্রানজেকশনটা আপনি জানেন গত এক বছরে প্রতিদিনের ট্রানজেকশন খুবই কম হয়েছে। তো ট্রানজেকশন যখন কম হয় তখন এখান থেকে যে চার্জটা আসে সেই চার্জের উপরে যে কর আসে সেই করের পরিমাণটা স্বভাবতই কম হয়। তো রাজস্ব আদায় এখানে কম হবে। দ্বিতীয় আরেকটা পার্ট হচ্ছে শেয়ার বাজার থেকে রাজস্ব আয়ের। আপনি জানেন যে ক্যাপিটাল গেইনের একটা নির্দিষ্ট মাত্রার উপরে গেলে সেই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স ধার্য হয়। তো সেই ট্যাক্সটা যেহেতু ক্যাপিটাল মার্কেটটা ভালো যায়নি, ক্যাপিটাল গেইন ওরকম আর্ন করতে পারেনি বড় বিনিয়োগকারীরা, তো সেখানেও ট্যাক্সের মাত্রাটা খুবই কম এসছে। তৃতীয় আরেকটা জায়গা আসে ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা আসে। মার্কেটে যখন অবস্থা খারাপ, ভালো কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয়নি, রাজনৈতিক পরিবর্তন জনিত কারণে অনেক ভালো পিকচার আমরা পাইনি, যে পিকচার গুলো অতীতে ছিল ফলানো ফাপানো বলে সবাই বলছি আমরা। তো সবকিছু মিলে সরকারের রাজস্ব আদায়ের যে তিনটা মূল জায়গা সেই তিনটা জায়গায় বাধাগ্রস্ত হয়েছে এবং রাজস্ব আদায় সেই কারণেই কম হয়েছে। জি, সেটা কি অন্য কোনো কারণ থাকতে পারে যে আসলে বিনিয়োগকারীদের আস্থাহীনতা বা বিনিয়োগকারীরা এই বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এখানে কিন্তু বিও অ্যাকাউন্টের সংখ্যাটাও কিন্তু কমেছে। জি, সেটা তো যথার্থ। আপনি দেখবেন যে 2010 সালে যে পুঁজিবাজারের একটা উত্থান ছিল তার পরবর্তীতে পুঁজিবাজার কিন্তু ঠিক স্থিতিশীল জায়গাতে কখনো আসেনি। 10 থেকে 25-15 বছর ধরে বিনিয়োগকারীরা এই বাজারে ধুকে ধুকে মানে শেষ হয়েছে, তিলে তিলে শেষ হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেষ হয়েছে। আমরা সবসময় প্রত্যাশার কথাই বিনিয়োগকারীদের শুনিয়েছি, কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা ওইভাবে পরিপূর্ণতা আসেনি। পার্টিকুলার কিছু শেয়ার নিয়ে গ্যাম্বলিং হয়েছে, এটার সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা জড়িত হয়েছেন এবং সেটার ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে এসে দেখেছি। সবকিছু মিলে বিনিয়োগকারীদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল তারা রিয়েলি আস্থা হারিয়েছে। এছাড়া বৃহৎ বিনিয়োগকারী যারা ছিল, যারা পুঁজিবাজারে মার্জিন লোন দিয়েছিল, তারা মার্জিন লোন দিয়ে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের ক্যাপিটাল সম্পূর্ণ হারিয়ে তারা এখন নিঃস্ব। পুঁজিবাজারে কোনো ভূমিকা রাখার মতো অবস্থা তাদের অনেকেরই নাই। তো সবকিছু মিলে গত কয়েকটা বছরে পুঁজিবাজারে আসলে যে টালমাটাল অবস্থাটা গেছে সেই টালমাটাল অবস্থারই প্রতিফলন আলটিমেটলি পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আয় কম এবং বিনিয়োগকারীদের অনাস্থায় মার্কেট থেকে ফিরে যাওয়া, বিও অ্যাকাউন্ট কমে যাওয়া, সবকিছু আসলে একই সুতে গাঁথা। জি, আর গত এক বছরে কিন্তু এই যে পুঁজিবাজারের গতিশীলতার জন্য বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কি আসলে পুঁজিবাজারের জন্য কি ধরনের প্রভাব ফেলেছে, পজিটিভ নাকি নেগেটিভ? আসলে এই পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সুফল পেতে গেলে আপনাকে একটু দীর্ঘমেয়াদী সময় দিতে হবে। কারণ এখানে যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলোর যে প্রকৃত ফল পেতে আপনাকে যে টাইমটা অপেক্ষা করতে হবে সেই সময়টা আপনাকে দিতেই হবে। এখনই সংস্কার করলে এখনই আপনি ফল পেয়ে যাবেন এমন প্রত্যাশা করাটা ভুল। এর মধ্যে সবচেয়ে বড় যে সংস্কারগুলো হয়েছে তার মধ্যে একটা ছিল মার্জিন লোন। অতীতে মার্জিন লোন এবং মার্জিন লোন নিয়ে প্রতিষ্ঠানগুলো যত দেবে কাজ করতে না পারার কারণে প্রতিষ্ঠানগুলো মার্জিন লোন জনিত কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মার্জিন লোনের যে সংস্কারটা হয়েছে সেটার যদি আপনি ফল পেতে চান সামনে পেতে হবে। আবার এই মার্জিন লোনের শেয়ারগুলো স্ট্যাক আপ হয়েছিল, মার্কেটে অনেকগুলো শেয়ার ফ্লোর প্রাইসে পড়েছিল, সেগুলো বিক্রি করা যাচ্ছিল না। এগুলো সব যে সরকার তুলে দিয়েছে, বিক্রি করে টাকা মার্কেটে এসছে, সেটা রোলিং করে আর্থিক অবস্থা ভালো হবে প্রতিষ্ঠানগুলোর এবং তারা মার্কেটে আরো ভালো ভূমিকা রাখবে। সেটার জন্য আপনাকে একটু সময় স্বভাবতই দিতে হবে এবং আমরা প্রত্যাশা করছি নতুন নির্বাচিত সরকার আসবে এবং এইসব পরিবর্তনের যে ইতিবাচক ফল সেটা পাওয়া যাবে। সবকিছু মিলে আগামী 6 মাসের মধ্যে মার্কেট একটা ভালো জায়গাতে আসবে। জি, আমরা আশা করছি যে প্রত্যাশা অনুযায়ী যেন সেই অনুযায়ী মার্কেটটা আসলে আমরা দেখে থাকি। আমি শেষ করব আপনার একটা স্টেটমেন্ট দিয়ে। আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে এই যে আজকের যে বাজার আমরা দেখতে পাচ্ছি, এই বাজারের ধারাবাহিকতা বজায় রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে এবং তাদের এই বাজারের জন্য আসলে স্ট্রংলি ইনভলভ হতে হবে। সেই কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্কেটে দুভাবে তাদের ভূমিকা রাখে একদম ডাইরেক্টলি। সেটা হলো একটা তারা নিজেরা বিনিয়োগ করে, একটা হলো তাদের মাধ্যম দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী বিনিয়োগ করে যাদেরকে তারা আর্থিকভাবে বিভিন্নভাবে ঋণ দিয়ে থাকে। তো এই দুটো জায়গাতেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা দরকার। এটা হলো প্রত্যক্ষ। পরোক্ষভাবে যেটা দরকার যে বিনিয়োগকারীদেরকে তারা নানা রকম পরামর্শ দিবেন, সেই পরামর্শটা ভালো পরামর্শ, যে ভালো শেয়ার কেনা, দীর্ঘমেয়াদী শেয়ার কিনা, শেয়ার কিনতে গুজবে কান না দেওয়া,
শেয়ার কেনার জন্য নানা রকম যে অ্যানালাইসিস গুলো আছে সেই অ্যানালাইসিস করা, এবং যারা বুঝে না তারা জেনে শুনে বুঝে, যারা বুঝে তাদের মাধ্যমে বিনিয়োগ করবে, এটা আসলে খুবই দরকার। পাশাপাশি দরকার আমাদের যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী আছেন এবং মিউচুয়াল ফান্ড পরিচালনা করেন যারা, মিউচুয়াল ফান্ড বাজারের একটা প্রাণ, কিন্তু আমাদের এই প্রাণ ভ্রমণটাকে আমরা সবসময় একদম মানে নেগলেক্ট করে রেখেছি, এটাকে নানাভাবে আমরা খারাপ কাজে ইউজ করেছি। তো মিউচুয়াল ফান্ডে যারা আছেন, মিউচুয়াল ফান্ড পরিচালনা এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী, তারা যদি মিউচুয়াল ফান্ডকে আরো শক্তিশালী করার জন্য কিছু এগিয়ে আসেন, তাহলে সেটা পুঁজিবাজারের জন্য ভালো ফল দাঁড়াবে। আর সবকিছু মিলে ফাইনালি সরকারের সহযোগিতা তো মার্কেটের জন্য দরকার। মার্কেটের জন্য নানা রকম প্রণোদনামূলক ব্যবস্থা আসতে হবে, এবং যখন মার্কেট যে ধরনের তথ্য দিলে মার্কেট ভালো হয়, যে ধরনের পদক্ষেপ নিলে ভালো হয়, জেনে শুনে সেই সময় উপযোগী পদক্ষেপটা নিতে হবে। যখন যে পদক্ষেপ নেওয়া উচিত না, তখন সেই পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা আমরা আশা করি আমাদের সরকারি কর্মকর্তা ব্যক্তিরা দেখবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব আজকের এই অনুষ্ঠান, এবং আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, একুশে টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।